ওকে, লাস্ট ক্লাসে আমরা হচ্ছে হট ওয়ার্কিং প্রসেস স্টার্ট করেছিলাম এবং হচ্ছে এর যে বেসিক অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেস এবং হচ্ছে কি কি ধরনের হট ওয়ার্কিং প্রসেস আছে সেটা সম্পর্কে আমরা ব্রিফ আলোচনা করেছি। আর আজকে আমরা হচ্ছে হট ওয়ার্কিং প্রসেস গুলো দেখবো, এগুলোর যে ক্যাটাগরি গুলো আছে সেগুলো দেখবো। খুবই সিম্পল, আসলে হট ওয়ার্কিং প্রসেস গুলো খুবই সিম্পল। এটা সিম্পল বললেও ভুল হবে, এটা যে একেবারে খুবই সিম্পল তাও না, আমরা সিম্পল ভাবে পড়তেছি, ঠিক আছে? প্রতিটা প্রসেসে ইলাবোরেট করে অনেক হিউজ স্টাডি করা সম্ভব, বাট এটা হচ্ছে তোমাদের পার্সোনালি স্টাডি করতে হবে। যখন যারা যারা এই ফিল্ডে কাজ করবা তারা তখন এই জিনিসগুলোকে আবার নতুন করে এক্সপ্লোর করতে হবে। বাট এখন তোমাদের জাস্ট বেসিক আইডিয়াটা রাখতে হবে এই হট ওয়ার্কিং প্রসেসগুলো কি এবং সেটা কিভাবে কাজ করে। আর এখানে আমরা যে ইমেজগুলো দেখাবো কিংবা প্রসেসগুলো দেখাবো সেগুলো হচ্ছে জাস্ট রিপ্রেজেন্টেশন, ইট ক্যান বি modified anytime. Okay, depending on the requirement you can modify the system. Okay, তো ফার্স্ট আমরা যেটা স্টাডি করতে চাচ্ছি হট রোলিং, অর্থাৎ হট স্টেজে যদি রোলিং করা হয়। রোলিং আর কিছুই না, খুবই সিম্পল প্রসেস। দুইটা রোলারের মধ্য দিয়ে যখন হচ্ছে কোনো মেটালকে পাস করা হবে, ঠিক আছে, মেটালের যদি রোলারের distance between two roller is smaller than the thickness of the roller, in that case, just hang on a second. দুটো রোলারের মধ্যবর্তী যে ডিসটেন্সটা আছে এই ডিসটেন্সটা যদি হচ্ছে যে শীট যে মেটাল আমরা হচ্ছে থিকনেস কমাতে চাচ্ছি সেই মেটালের থিকনেসের চেয়ে কম হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যখন হচ্ছে আমরা এই ম্যাটেরিয়ালটা এই দুটো রোলারের মধ্য দিয়ে পাস করাবো তখন হচ্ছে এই ডাইমেনশনটা কমে যাবে ডিউ টু দ্য কম্প্রেসিভ অ্যাকশন অফ দ্য রোলার্স। ওকে, এটা শুধুমাত্র যে কম্প্রেস করবে তা না, কম্প্রেস করা হলে ম্যাটেরিয়ালটাকে আদার সাইডে এক্সপ্যান্ড হয়ে যায়। ফর এক্সাম্পল, আমরা যদি হচ্ছে একটা লার্জার এই থিকনেসের একটা ম্যাটেরিয়ালকে কম্প্রেস করি তাহলে এর ডাইমেনশন বেড়ে যাবে, ঠিক আছে, লেন্থ বেড়ে যায়। এটা দুটো একসাথেই ঘটে আর কি, যে কম্প্রেশনের ফলে থিকনেস কমে যায় বাট অ্যাট দ্য সেম টাইম লেন্থ ইনক্রিজ করে। আর এক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে হট হট রোলিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে গ্রেইন স্ট্রাকচার গুলো হচ্ছে রিফর্ম করে, ঠিক আছে। আমরা যেটা দেখেছিলাম যে হট ওয়ার্কিং প্রসেসের ওয়ান অফ দ্য অ্যাডভান্টেজ, মেটাল ওয়ার্কিং প্রসেসেরই এটা একটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে গ্রেইন স্ট্রাকচারটাকে রিফাইন করে। অর্থাৎ আমরা কোনো একটা ম্যাটেরিয়ালকে যদি মাইক্রোস্কোপের মধ্যে দেখি তাহলে বিভিন্ন এর গ্রেইন স্ট্রাকচার আমরা দেখতে পাই, সামথিং লাইক দিস, ঠিক আছে। ইনিশিয়ালি যদি গ্রেইন স্ট্রাকচার লাইক র্যান্ডমাইজড গ্রেইন থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে সেটা হচ্ছে আফটার রোলিং রোলিং অ্যাকশনের পর যখন থিকনেসটা রিডিউস হয়ে যায় তখন হচ্ছে এর মধ্যে যে গ্রেইনগুলো থাকে গ্রেইনগুলো আবার রিফর্ম করে ইউনিফর্ম গ্রেইন স্ট্রাকচার পাওয়া যায়, ঠিক আছে। আর a refined grain structure is one of the desirable property of the material to get the uniformity of the material. ফর এক্সাম্পল, আমরা যদি এই সাইডের কথা চিন্তা করি তাহলে সারফেসের ম্যাটেরিয়ালের যে প্রপার্টি হবে, সারফেসের এই গ্রেন স্ট্রাকচারের কারণে কোরের গ্রেন স্ট্রাকচার ইজ ডিফারেন্ট, আদার সারফেসের গ্রেন স্ট্রাকচার ইজ ডিফারেন্ট। সো দ্য ম্যাটেরিয়াল প্রপার্টির একটা ভেরিয়েশন পাওয়া যাবে, যেটা হচ্ছে আফটার রোলিং দ্য গ্রেনগুলো যেহেতু রিফর্ম হয়ে যায় এবং অলমোস্ট ইউনিফর্ম হয়ে যায়, যার কারণে হচ্ছে এটাকে আমরা হচ্ছে ইউনিফর্ম ম্যাটেরিয়াল প্রপার্টি অবটেইন করতে পারি। হ্যাঁ, স্যার রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারটা কি স্যার? যে টেম্পারেচারে ম্যাটেরিয়াল, এটা তো কতদিনে আমরা বলেছি যে যখন হট ওয়ার্কিং প্রসেস গুলো হচ্ছে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের উপরে, তো যে টেম্পারেচারের উপরে ম্যাটেরিয়ালের ক্রিস্টাল গুলো রিফর্ম হয়, ঠিক আছে। মেটাল যে মেটালই হোক না কেন, তুমি যদি স্টিলের কথা বলো, স্টিলের হচ্ছে অলমোস্ট 800 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এই টেম্পারেচারে রেজ করলে স্টিলের গ্রেইন স্ট্রাকচার গুলো রিফর্ম করে, ঠিক আছে, এবং ম্যাটেরিয়ালের প্লাস্টিসিটি অনেক বেড়ে যায়। বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে স্লাইডে?
তো হট ওয়ার্কিং সাধারণত যে রোলিং গুলো আছে, রোলিং গুলোর জন্য বিভিন্নভাবে রোলিং করা যায়। এর মধ্যে হচ্ছে কয়েকটা রোলিং মিল বলে এগুলাকে, যে যে সকল যে মেশিনের মধ্যে অ্যাকচুয়ালি রোলিংটা কন্ডাক্ট করা হয় সেগুলোকে বলা হচ্ছে রোলিং মিল। 4টা টাইপের আছে। এই 4টা টাইপের মধ্যে 1 নম্বর হচ্ছে টু হাই মিল। অর্থাৎ টু হাই আর কিছুই না, টু হাই বলতে হচ্ছে দুইটা রোলার মানে দুইটা রোলার বিশিষ্ট আর কি মেশিন। এখানে দুইটা রোলার থাকবে, তোমরা দেখেছো অলরেডি যে আমরা আখের রস যারা খেয়েছো, যে আখের রসে দেখবে দুইটা রোলারের মাঝখান দিয়ে আখ পাস করা হয়, যাতে হচ্ছে আখের রসটা স্কুইজ করে বের করে নেওয়া যায়। আর এক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে যে থিকনেসটাকে রিডিউস করা। ঠিক আছে। আর এই টু হাই যে মিল, টু হাই মিলের আবার দুইটা টাইপ আছে। 1 নম্বর হচ্ছে ফরওয়ার্ড, শুধু ফরওয়ার্ড ডিরেকশনে, একটা ডিরেকশনে মিলিং রিডাকশন হবে। অর্থাৎ এই রোলার গুলো অলওয়েজ এভাবে এই রোটেশনেই কন্টিনিউ করবে। ঠিক আছে, ম্যাটেরিয়ালটা এদিক থেকে পাস হবে। এটাকে যদি ফার্দার রিডিউস করা হয়, লাইক এটা কিন্তু একেবারেই যে কমপ্লিট, লেটস সে এটা যদি হচ্ছে 10 মিলিমিটার থিকনেস হয়, এটা একেবারে তুমি 3 মিলিমিটার থিকনেসে নিয়ে আসবা, ইটস নট পসিবল। ঠিক আছে, you can bring it to like 9 milli or 8 milli, which is efficient. হ্যাঁ, তো 8 মিলিটা নিয়ে আসার পর তোমার ডিজায়ার যদি হয় হচ্ছে 6 মিলি থিকনেসের দরকার হয়, তাহলে এটাকে আরেকবার পাস করাতে হবে। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এই ম্যাটেরিয়ালটা নিয়ে গিয়ে আবার এদিক দিয়ে পাস করাতে হবে এবং রোলারের মধ্যবর্তী ডিস্টেন্সটা আরো কমাই দিতে হবে। ঠিক আছে, তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যদি ম্যাটেরিয়ালটা এদিকে নিয়ে গিয়ে আবার হচ্ছে পুশ করতে হয়। তো এই ডিসঅ্যাডভান্টেজটাকে ওভারকাম করার জন্য আসছে হচ্ছে রিভার্সিবল টু হাই মিল। In this case, what happens is that first the material is passed from left side to right side, and then roller distance is reduced. The thickness distance between the rollers are reduced, and then this material is passed again from on the back side. In that case, the roller rotates in the opposite direction. Okay, these rollers are capable of rotating clockwise and anti-clockwise. স্যার মেটালটা কি অটোমেটিক আবার মানে মানে পিছন থেকে এসে পড়ে, মানে এটা অটোমেটিকই আসে, মানে আমাদের আনতে হয় না? এটা হচ্ছে তোমার ডিপেন্ড করে, তোমার কিছু মেশিন আছে সেমি অটোমেটিক, কিছু আছে ম্যানুয়াল রোলার। স্যার মানে আপনি তো প্রথমটা যে নন রিভার্সিং ওইটার বললেন যে ওইটা ডিসঅ্যাডভান্টেজ হলো আমাকে সেকেন্ড বার আবার নিজেকে আনতে হয় ওয়ার্কপিসটাকে আবার, মানে যদি ওই 6 মিলিমিটার মানে মানে কমাতে হয় তাহলে আমাকে আরেকবার আনতে হয়, কিন্তু এইটা আনতে হয় না, এরকম বললেন না? হ্যাঁ, রোলারের এটাকে পাস করানোর পর আবার একই সাইড দিয়ে বারবার পাস করাতে হবে আর কি। এটার ক্ষেত্রে যদি থিকনেস রিডিউস করতে চাও, প্রতিবার এই লেফট সাইড থেকে রাইট সাইডেই যেতে আর হবে। স্যার এইটাও তো সেমই না? না, এটা সেম না। এটা হচ্ছে তোমার রোলারটা হচ্ছে তোমার দুই দিকে রোটেট করতে পারে। এখানকার ও রোল আচ্ছা আচ্ছা, একদিকে রোটেট করতে পারে। ও আমি স্যার ফার্স্টে বুঝতে পারিনি, ঠিক আছে। দুই দিকে এই রোলার গুলো দুই দিকে রোটেট করতে পারে, যার কারণে ম্যাটেরিয়াল এদিকে যাওয়ার পর আবার এদিকে রেখে এদিক থেকে এদিকে পাস করে দাও। আর যেহেতু হার্ড ওয়ার্কিং, সো অ্যাজ সুন অ্যাজ পসিবল ইট শুড বি কন্ডাক্ট ডান। জি স্যার, বুঝতে পারছি। Next one is 3 high mill. 3 high mill is more advantageous compared to 2 high mill. Okay, as you can see in the picture that there's 3 rolls. Okay, the power is provided only at the top and the bottom roll. Okay, মিডল রোল যেটা এই মিডলে যে রোলটা আছে এটা হচ্ছে মানে ফ্রিকশনাল অ্যাকশনের কারণে অটোমেটিক রোটেট করবে। ওকে, এন্ড ইট রোটেটস অনলি ওয়ান ডিরেকশন, অর্থাৎ clockwise. If we introduce the material from left side here, and then this roller top roller rotates on the anti-clockwise direction and thickness is reduced. Let's say you can reduce 1 millimeter thickness here, and then you bring it back and put it through the bottom roller system, and then you can reduce thickness another 1 millimeter. Okay, this is the আগেরটা থেকে পার্থক্যটা কি এখানে? আগেরটা থেকে পার্থক্য হচ্ছে, আগেরটাতে তোমাকে হচ্ছে রোলারের যে ডিসটেন্সটা মানে একবার পাস করে লেফট সাইড থেকে রাইট সাইডে যাওয়ার পর আবার যখন তুমি রাইট সাইড থেকে লেফট সাইডে দিবা, তখন হচ্ছে তোমাকে রোলারের মধ্যবর্তী ডিসটেন্সটা কমাই নিতে হচ্ছে। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে যেটা হবে, এখানে তুমি ফিক্স করে দিলা রোলারের ডিসটেন্স, এখানেও রোলারের ডিসটেন্স এটার চেয়ে কম করে দিলা, তোমাকে কিন্তু আর রোলারের ডিসটেন্সটা অ্যাডজাস্ট করতে হচ্ছে না। তুমি এখান থেকে পাস হওয়া মাত্রই সাথে সাথে আবার এটার মধ্যে দিয়ে পাস করাইতে পারছো।
স্যার মাঝের যে রোলারটা এটা কি দুইটা ক্ষেত্রেই মানে কাজ করতেছে? এই দুইটা ক্ষেত্রে কাজ করবে, যে উপরেরটা আচ্ছা। কাজ করবে, নিচেরটা। এখানে স্যার 3টা রোল ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, এই কারণে 3 হাই মিল বলতে। স্যার এটা কি ফ্লেক্সিবল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে? না, এটা তো মেটালের ক্ষেত্রে। স্যার মেটালকে আবার হচ্ছে এই যে লুপের মধ্যে তো ঘুরিয়ে আবার এটার মধ্যে নিয়ে আসা। ও, এটা জাস্ট দেখানো হয়েছে যে তুমি এটা পুরোটা পাস হওয়ার পর তুমি মনে করো পুরো ব্ল্যাঙ্কটা, পুরো শীটটা পাস হয়ে গেল, এই শীটটা আবার নিচে নামায় নিয়ে এসে আবার এই শীটটা এদিক থেকে তুমি ফিট করে দিলা। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। প্রথম দুইটার মধ্যে যে ডিসটেন্স, দ্বিতীয় দুটার মধ্যে ডিসটেন্সটা পার্থক্য আছে নাকি? হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। তুমি মনে করো একই ম্যাটেরিয়াল যদি এটার মধ্যে দিয়ে পাস করে দিতে চাও, দুটা যদি সেম ডিসটেন্স হয় তাহলে তো কোনো লাভ নেই। এখানে 3টাই থাকবে তাই না? 3-এর বেশি থাকতে পারে নাকি? তাহলে সেটা অন্য কোনো মেথড হবে। 3-এর বেশি থাকলে কি আরো বেশি ইফেক্টিভ হবে? যদি তোমার আরো বেশি রিডাকশনের দরকার হয় সেক্ষেত্রে ইউ ক্যান মডিফাই ইট। স্যার তখন কি এটারে আর 3 হাই মিল বলা যায়? না, তখন তো 3 হাই মিল বলতে পারবো না, মাল্টিপল হাই মিল। তখন মাল্টিপল কিংবা হচ্ছে 4 হাই 5 হাই, তুমি যেভাবে হচ্ছে ইয়া করতেছো সেভাবে বলতে পারো। নেক্সট ওয়ান হচ্ছে 4 হাই মিল। আর 4 হাই বলতে পারবো না, কারণ 4 হাই একটা স্পেসিফিকেশন বলা আছে, ঠিক আছে? অথবা তুমি বলতে পারো যে মডিফাইড মিল। এনিওয়ে, that's a different thing. The small diameter rolls are supported by larger diameter backup rolls. ঠিক আছে? কখনো কখনো কিছু ম্যাটেরিয়ালকে তোমার থিকনেস রিডাকশনের জন্য স্মল রোলারের দরকার হয়, ঠিক আছে? স্মল রোলারের দরকার হয় কয়েকটা কারণে। এক নম্বর হচ্ছে যদি স্মল থিকনেস রিডাকশনের প্রয়োজন হয়, প্লাস একই সাথে যদি বেটার সারফেস ফিনিশের প্রয়োজন হয়, সেক্ষেত্রেও স্মলার রোল ইউজ করাটা বেনিফিশিয়াল। আবার স্মলার রোল ব্যবহার করলে ইউ নিড লেস অ্যামাউন্ট অফ এনার্জি, মানে থিকনেস রিডাকশনের জন্য লেস অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিকোয়ার্ড ফর ফর রোলিং, ঠিক আছে? কনসিস্টেন্স থিকনেস আউটপুট, সো এইসব কারণে অনেক সময় স্মলার রোল ইউজ করার প্রয়োজন পড়ে। তো স্মলার রোল যদি ইউজ করা হয় তাহলে একটা প্রবলেম দেখা দেয়, সেটা হচ্ছে যে তুমি তো প্রেসার মাঝখানে অ্যাপ্লাই করা সম্ভব হচ্ছে না। তুমি যদি অনলি দুইটা রোল ইউজ করো, স্মলার দিস ওয়ান অ্যান্ড দ্যাট ওয়ান, দিস ওয়ান অর দ্যাট ওয়ান, এই দুইটা যদি তোমরা হচ্ছে ইউজ করো, তাহলে প্রেশারাইজ তো তুমি করতে পারো, এই সাইডে প্রেশারাইজ করতে পারো আর এই সাইডে প্রেশারাইজ করতে পারো, মাঝখানে তো তুমি প্রেশারাইজ করতে পারছো না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে শীটের থিকনেস যদি মানে উইথ যদি বেশি হয়, অর্থাৎ শীটের যে উইথটা যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে এই রোলারটা এদিকে মাঝখানে বেন্ড হয়ে গিয়ে কার্ভ হয়ে যায়। আর যদি কার্ভ হয়ে যায়, তুমি দেখো যে শীটটা ইউনিফর্ম হয় না, অর্থাৎ শীটটা অনেকটা এরকম টাইপের হয়ে যায়। মাঝখানে থিকনেস বেশি থাকে, দুই সাইডে থিকনেস কম হয়, আউটপুট যেটা পাওয়া যায়, ঠিক আছে? ওই সাইড থেকে অ্যাকচুয়ালি শীটটা ফিট করা হচ্ছে, ফিট করার পর এই সাইড আউটপুটটা দেখানো হচ্ছে। তো এক্ষেত্রে এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেজর ডিসঅ্যাডভান্টেজ, স্মলার রোল সহজেই বেন্ড হয়ে যায়। তো এই বেন্ড হওয়াটাকে প্রিভেন্ট করার জন্য এই রোলের উপরে, স্মলার রোলটার উপরে যদি আমি লার্জার একটা রোল দিয়ে সাপোর্ট দিয়ে দিই, যাতে হচ্ছে এটা বেন্ড হতে না পারে, তাহলে আমি দুইটা বেনিফিটই পেয়ে যাচ্ছি। আমার স্মলার রোলার ইউজ করার যে বেনিফিট সেটাও পাচ্ছি, আর এই রোলটা হচ্ছে আমার ব্যাকআপ সাপোর্ট হিসেবে ইউজ করতে পারতেছি, যাতে আমার হচ্ছে এই বেন্ডিংটা না হয়। বুঝতে পারছো? টু গেট দ্য ইউনিফর্ম থিকনেস। আমি কি বুঝাইতে পেরেছি? স্যার এখানে পাওয়ার কি ওই ছোট রোলারেই দিব? হ্যাঁ হ্যাঁ, পাওয়ার তুমি ছোট রোলারে দিবা, উপরেগুলো হচ্ছে ফ্রি রোল। আচ্ছা কিন্তু উপরের ফ্রি রোলটাকেও চালাবে না ছোট রোলটা? হুম, উপরের বড় রোলটাকে ছোট হ্যাঁ, রোলটাকে চালাবে না? ছোট রোলটাই চালাবে। পাওয়ার তুমি অ্যাকচুয়ালি ছোট রোলটাতেই দিবা, সেটা উপরে বড় রোলটা চালাতেও আমাকে এনার্জি দিতে হচ্ছে না? মানে ছোট রোলটা তো বড় রোলকেও চালাবে। হ্যাঁ, কিন্তু বড় রোল তো তোমার জাস্ট হচ্ছে এই মাঝখানে বেন্ডিংটা যাতে না হয় সেটা প্রিভেন্ট করার জন্য। এনার্জি বেশি লেগে গেল না চারটা চালাতে? হচ্ছেই, ঠিক আছে, বাট তোমাকে অপটিমাইজ করতে হবে। কারণ তুমি যদি হচ্ছে এক্ষেত্রে যে পরিমাণ এক্সট্রা এনার্জি তোমার লাগতেছে, স্মল রোল ইউজ করার যে বেনিফিটটা সেটা তোমাকে আগে চিন্তা করতে হবে।
আমার বেনিফিটটা বেশি দরকার নাকি হচ্ছে আমার এনার্জি লসটা বেশি দরকার? স্যার বেনিফিট। বেনিফিটটা বেশি দরকার। তাহলে আমি যদি স্যার কোশ্চেন লার্জার রোল ইউজ করি ইনস্টেড অফ স্মলার রোল, তাহলে আমার এনার্জিও বেশি লাগতেছে, আমি বেনিফিটটাও পাচ্ছি না। মানে টু মাচ এনার্জি লাগতেছে শুধু লার্জার রোল যদি আমি ইউজ করি, আর স্মলার রোল ইউজ করলে কম্পারেটিভলি কম এনার্জি লাগবে। ঠিক আছে? স্যার একটা কোশ্চেন, হ্যাঁ বলো। এই যে বাম পাশের চিত্রে যেটা হচ্ছে দেখা যাচ্ছে স্মল রোল গুলা দুই পাশ হচ্ছে আরো নিচে নেমে গেছে, তো আমরা যে এই ডান পাশের চিত্রে যে উপরের দুটো দেওয়া হয়েছে বড় রোল, এটা আসলে কি নিচে নামা তো ঠেকাতে পারছে না দুই পাশটা, এই পাশে বাম পাশে যে চিত্রে দেখা যাচ্ছে। তো ঠেকানোর দরকার নাই, আমার মাঝখানে বেন্ড যাতে না হয়ে যায় সেটা আমাকে ঠেকাতে হবে। তোমার এই দুইটা রোল যদি আমি একটু ভালো করে ক্লিয়ার একটা পিকচার ড্র করে দেখাই। তোমার মনে করো যে এই স্মলার রোল এখানে একটা আছে, ঠিক আছে? এই স্মলার রোলটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, আমার সরি দুইটা স্মলার রোলই আমি দেখাই। দুইটা যদি আমি স্মলার রোল দেই এখানে, এই স্মলার রোলের মধ্যবর্তী যে গ্যাপটা, এই গ্যাপটা লেটস সে তুমি চাচ্ছ হচ্ছে 5 মিলিমিটার গ্যাপ চাচ্ছ, ঠিক আছে? তো 5 মিলিমিটার গ্যাপ চাচ্ছ, এখানেও তুমি 5 মিলিমিটার সেট করে দিলা, এখানেও 5 মিলিমিটার সেট করে দিলা। কিন্তু যখন ম্যাটেরিয়াল পাস হবে তখন এটা কি করবে, এখানে 5 মিলিমিটারই থাকবে, কিন্তু মাঝখানে রোলারটা এরকম বেন্ড হয়ে যাবে। বুঝতে পারছো? এই রোলারটাও এরকম বেন্ড হয়ে যাবে। তাহলে তোমাকে প্রিভেন্ট করতে হবে কোনটা, প্রোটেক্ট করতে হবে কোনটা, এটা যাতে বেন্ড হয়ে না উপরের দিকে না ওঠে। এই জন্য তুমি করবা কি, এখানে লার্জার রোল দিয়ে দিবা, যাতে এই স্মলার যে রোলটা উপরের দিকে বেন্ড হয়ে যেতে না পারে। এখানে থিকনেস তো 5 মিলিমিটারই থাকবে, এখানে ইউনিফর্ম থিকনেস থাকতেছে। এখন কি বুঝতে পেরেছো? বুঝছি। ওকে, next one is the cluster rolling mill to get more support. Yes sir, each of the work roll is supported by 2 or more backing roll. ঠিক আছে? শুধু not only দুইটা, অনেক সময় 4-5টা রোলও ইউজ করা হয় to get better support. Okay, the cluster mill have the advantage of running very light gauges under precision tolerance. That means এগুলো হচ্ছে এই রোলারগুলো তখনই ক্লাস্টার রোল তখনই ইউজ করা হয় যদি তুমি হচ্ছে একেবারে খুবই অ্যাকুরেট প্রোডাক্ট চাও, থিকনেসটা হবে পারফেক্ট, সারফেস ফিনিশ হবে পারফেক্ট, ঠিক আছে? যদি এটার উইথ যদি এরকম হয়, ঠিক আছে, তাহলে উইথ যেটা এই পুরো উইথ জুড়ে যে থিকনেস, এই থিকনেস গুলো হবে ইউনিফর্ম। ঠিক আছে? এই ধরনের জিনিস অবটেইন করার জন্য সেক্ষেত্রে এবং হচ্ছে থিকনেস যে রিডাকশন, এই পাশ থেকে এই পাশে মনে করো যে 3 মিলিমিটার থিকনেসের শীট তুমি পাস করতেছো, এই পাশে তুমি হচ্ছে 2.98 মিলিমিটার তুমি চাচ্ছ আউটপুট, খুবই স্মল থিকনেস রিডাকশন, সেক্ষেত্রে টু মাচ প্রেসিশন প্রয়োজন হয়। সেক্ষেত্রে অবশ্যই খুবই স্মলার রোলার ইউজ করতে হয়, এবং সেই স্মলার রোলারটা শুধু যে ভার্টিক্যাল ডিরেকশনে ডিফ্লেক্ট হতে পারে তা না, এটা লেফট সাইড রাইট সাইডেও মুভ করতে পারে। ঠিক আছে? বেন্ডিংটা লেফট রাইটেও হইতে পারে, তাহলে সেটাকে প্রিভেন্ট করার জন্য এক্সট্রা সাপোর্টিং রোল দেওয়া প্রয়োজন পড়ে। ঠিক আছে স্যার, প্রেসিশন টলারেন্সটা আরেকবার একটু বলেন। প্রেসিশন মানে হচ্ছে থিকনেস তুমি যেটা চাচ্ছ এক্স্যাক্টলি সেটাই হতে হবে। জি স্যার, বুঝতে পারছি। টলারেন্স হচ্ছে তুমি 2.98 চাচ্ছ, 2.981, 2.98, 2.79, সরি 978, ঠিক আছে, এরকম স্মল ভেরিয়েশন হতে পারে। বুঝতে পারছো? আন্ডার প্রেসিশন টলারেন্স, প্রেসিশন টলারেন্স মানে হচ্ছে তুমি যে টলারেন্সটা চাচ্ছ, লেটস সে তোমার অ্যালোয়েবল টলারেন্স, তুমি ফাইনাল থিকনেস চাচ্ছ 2.98 মিলিমিটার, আর তোমার অ্যালোয়েবল টলারেন্স হচ্ছে প্লাস মাইনাস 0.01, তাহলে তুমি ম্যাক্সিমাম থিকনেস তোমার হতে পারবে কত? 2.99 থেকে 2.97 পর্যন্ত, 97 থেকে 99 এর মধ্যেই তোমার টলারেন্স থাকতে হবে। যদি এর বাইরে চলে যায় তাহলে সেটাকে প্রেসাইজ তুমি বলতে পারবে না। জি স্যার, বুঝতে পারছি। এর জন্য প্রেসিশন টলারেন্স বলা হচ্ছে। ফর স্মল থিকনেস রিডাকশন উইথ প্রেসিশন অ্যান্ড লেস এনার্জি ইজ রিকোয়ার্ড, যখনই তুমি স্মলার রোল ইউজ করবে তখন এনার্জি রিকোয়ারমেন্টটা অনেক কমে যায়। কারণ হচ্ছে যে রিজিয়নটাতে হচ্ছে রোলারটা এক্সপোজ হয়, অ্যাকচুয়ালি যে কম্প্রেসিভ ফোর্সটা অ্যাপ্লাই করে, এই রিজনটা খুবই স্মল হয়ে যায়, যার কারণে এনার্জিও লাগে খুবই স্মল।
তুমি লার্জার রোল ইউজ করবে, কন্টাক্ট পয়েন্ট হচ্ছে বেড়ে যাবে, তখন লার্জ অ্যামাউন্ট অফ ফোর্সেরও প্রয়োজন পড়বে। ঠিক আছে, আর এটা স্যার এইগুলাকে হট ওয়ার্কিং প্রসেস কেন বলতেছি? সারফেসে হিট জেনারেট হচ্ছে এই জন্য? না 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 না, কখনোই না। এটা হচ্ছে এই শীটগুলা রোলারের মধ্যে দিয়ে পাস করার আগে শীটগুলাকে হিট করা হয়, হিট করে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের উপরে টেম্পারেচারে নেওয়ার পর হচ্ছে এই রোলিং অপারেশনটা করা হয়। ও আচ্ছা এই আচ্ছা। কারণে হট রোলিং বলতেছি। ওকে, আর এটা স্পেসিফিক্যালি দ্য ক্লাস্টার রোলিং মিল, যেটা এটা স্পেসিফিক্যালি এই হার্ড ম্যাটেরিয়ালের জন্য ইউজ করা হয়, হার্ড এবং ব্রিটল ম্যাটেরিয়ালের জন্য এটা হচ্ছে ক্লাস্টার রোলিং মিলের প্রয়োজন পড়ে, কারণ এখানে হিউজ অ্যামাউন্ট অফ ফোর্সের প্রয়োজন পড়ে। ঠিক আছে, স্যার এই ক্ষেত্রে রিকোয়ার্ড এনার্জি কি 4 হাই মিলের চেয়ে বেশি হবে না, কারণ বেশি রোলার ঘুরাইতে হইতে? বেশি রোলার ঘুরাইতে তো তোমার তেমন ফোর্সের প্রয়োজন পড়বে না, এটা তো ফ্রিকশন রিলেস রোলার, তাই না? তোমার এনার্জিটা অ্যাকচুয়ালি লাগবে কোথায়? এটা কম্প্রেস করার জন্য যে কম্প্রেসিভ ফোর্স তোমাকে দিতে হবে, সেখানে তোমার ম্যাক্সিমাম এনার্জি লাগবে। তুমি যদি পার্সেন্টেজ ক্যালকুলেট করো, এই 2টা রোল কিংবা 4টা রোল ঘোরাতে তোমার যে এনার্জিটা লাগবে সেটা হবে হয়তো বা 5% টু লেটস সে ম্যাক্সিমাম 10% অফ দ্য টোটাল এনার্জি রিকোয়ার্ড। বুঝতে পেরেছো? এগুলো তো হচ্ছে তোমার ফ্রিকশনলেস রোলার। তো ফ্রিকশনলেস একটা পুলি তো রোটেট করতে খুব বেশি এনার্জি প্রয়োজন পড়ে না। স্যার বুঝতে পারছি। ওকে, লাস্ট ওয়ান হচ্ছে প্ল্যানেটারি রোল। প্ল্যানেটারি রোল হচ্ছে একটা বড় রোলের মধ্যে ছোট ছোট অনেকগুলো রোল চারদিকে দেওয়া থাকে। ঠিক আছে, তো এই বড় রোলের মধ্যে চারদিকে ছোট ছোট রোল দেওয়া থাকে। এটার মেইন যে পারপাস, ঠিক আছে, তো বড় রোলটা অ্যাকচুয়ালি ব্যাকআপ রোল হিসেবে কাজ করে। প্রতিটা ইন্ডিভিজুয়াল রোলার এগুলা হচ্ছে বেসিক্যালি দে আর ইনভলভড ইন রিডিউসিং দ্য ম্যাটেরিয়াল থিকনেস। ওকে, আর এটার বেসিক ইউজ যেটা সেটা হচ্ছে লার্জ থিকনেস রিডাকশন। যদি তুমি থিকনেস রিডাকশনটা লার্জ করতে চাও, লেটস সে 10 মিলিমিটার আছে, তুমি এখানে এদিকে আউটপুট চাচ্ছ 3 মিলিমিটার। স্যার বড় রোল আর ছোট রোলের স্যার মানে ফাংশনের মাঝখানে ডিফারেন্সটা কি আবার একটু বল? বুঝে নেই, বড় রোলের ফাংশন হচ্ছে সাপোর্ট হিসেবে কাজ করবে সে, যাতে এই ছোট রোলগুলো বেন্ড হয়ে না যায়। ঠিক আছে, এই বড় রোলের চারপাশে এই ছোট রোলগুলো ফিক্স করে দেওয়া থাকবে। বুঝতে পেরেছো? আর ছোট রোলের কাজ যেটা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল রিডাকশন, ম্যাটেরিয়ালের থিকনেস রিডাকশনটা অ্যাকচুয়ালি ছোট রোলগুলা করবে। আগে যেটা আমরা দেখছি যে ছোট রোলগুলোকে আরেকটা বড় রোল দিয়ে ব্যাকআপ দিচ্ছি, আর এক্ষেত্রে অনেকগুলো ছোট রোলকে আমরা একটা বড় রোল দিয়ে ব্যাকআপ দিচ্ছি। স্যার এই যে প্ল্যানেটারি রোল আর ফিড রোল স্যার এই দুইটা মানে? ও আচ্ছা, ফিড রোল এটাতে এখনো আসি নাই। ফিড রোলের কাজ যেটা সেটা হচ্ছে এক্ষেত্রে শুধু শুধু যদি তুমি এগুলাকে রোটেট করাও, ঠিক আছে, এগুলাকে রোটেট করাও, তাহলে ইফেক্টিভনেস থাকবে না। তোমাকে আলাদাভাবে 2টা রোল ইউজ করতে হবে, যে রোল 2টার কাজ হচ্ছে ম্যাটেরিয়ালটাকে এদিকে এই রোলারের মধ্যে পুশ করতে। ঠিক আছে স্যার, এই ছোট রোল গুলায় কিভাবে পাওয়ার দিব? ছোট রোলগুলোতে তোমার আর পাওয়ার দিতে হচ্ছে না, তো তুমি মেইনলি পাওয়ার দিবা হচ্ছে এটার মধ্যে। ওগুলো কি ফ্রি রোল করতে থাকবে? হ্যাঁ, এগুলো ফ্রি রোটেটিং রোলার। আচ্ছা স্যার সারফেসটা কি স্মুথ হয়? এক্ষেত্রে সারফেস স্মুথ হবে না তো, এই যে এখানে বলা আছে এ পেয়ার অফ প্লেনিশিং রোল অন দ্য এক্সিট টু ইমপ্রুভ সারফেস ফিনিশ। স্যার ধন্যবাদ স্যার। সারফেস ফিনিশের জন্য আলাদা রোল অ্যাটাচ করতে হবে অন দ্য আদার সাইড টু গেট বেটার সারফেস ফিনিশ। স্যার স্ল্যাব কি স্যার? স্ল্যাব হচ্ছে, এটা নিয়ে মাস্টার্সের ক্লাসেও অনেক কনফিউশন হচ্ছিল অনেকের মধ্যে, যে আমরা ম্যাটেরিয়ালকে যখন হচ্ছে একটাকে বলতে পারি আমরা হচ্ছে ব্লক, ঠিক আছে, স্মল বাট লার্জার থিকনেস যদি হয় সেগুলোকে আমরা বলি ব্লক। ঠিক আছে, আর যখন এগুলো হচ্ছে রেক্টাঙ্গুলার মানে লার্জ, রিলেটিভলি লার্জার থিকনেস, এগুলোকে বলা হয় স্ল্যাব। ফর এক্সাম্পল আমরা হচ্ছে ড্রেনের উপরে যে ঢাকনাগুলো দেওয়া থাকে সেগুলোকে আমরা বলি স্ল্যাব। ঠিক আছে, কম্পারেটিভলি লার্জ থিকনেস। স্যার মানে ব্লক মানে স্কয়ার টাইপের যদি থিকনেস বেশি হয় সেটাকে ব্লক বলবো, আর রেক্টেঙ্গল
রেক্টেঙ্গুলার হইলে আমরা সেটাকে স্ল্যাব বলবো এরকম? না না, যে কোনো টাইপের, স্কোয়ার টাইপেরই হতে হবে, নট নেসেসারি। এটা রেক্ট্যাঙ্গেল টাইপের হতে পারে, বাট রিলেটিভলি এই ডাইমেনশনাল যে রেশিওটা, হ্যাঁ তোমার এই লেংথ উইথ থিকনেসের যে রেশিও, সেই রেশিওটা কম থাকবে। ঠিক আছে, এগুলোকে আমরা ব্লক বলি। যেমন হচ্ছে ইট গুলোকে আমরা ব্লক বলি। মানে লেন্থ আর মানে ওয়াইথ এর রেশিওটা কম থেকে ব্লক হয়, আর স্ল্যাবে বেশি থাকে রেশিওটা। ওই থিকনেস তুলনায় লেংথ কিংবা উইথের যে রেশিও অনেক বেশি। আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। আরেকটা জিনিসে আসি, এটা গেল হচ্ছে ব্লক, এটা হচ্ছে ব্লক, আর এটা হচ্ছে স্ল্যাব। এরপরে আসতেছে হচ্ছে প্লেট। তুমি কাকে বলবা, বলতে পারো প্লেট কাকে বলতে পারবো? স্যার ব্লক আর স্ল্যাবটা স্যার আরেকবার স্যার। স্যার থিকনেস যেগুলোর কম, একেবারে কম, সেগুলোকে আমরা প্লেট বলবো। এগুলোকে আমরা প্লেট বলতে পারি না। প্লেটের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কিছু ইয়া দেওয়া আছে, সেটা হচ্ছে 0.6 মিলিমিটার থেকে, সরি 6 মিলিমিটার থেকে মোর দেন মানে ক্লোজ টু 20 মিলিমিটার। ঠিক আছে, এগুলোকে বলা হয় প্লেট। ঠিক আছে, আবার 0.4 থেকে 6 মিলিমিটার পর্যন্ত এটাকে বলা হয় শীট। এটাকে 6 থেকে 20 যদি হয়, এটাকে বলা হয় প্লেট। স্যার এরপরে না শুধু হ্যাঁ 0.6 না শুধু 6 মিলিমিটার? 6 মিলিমিটার, 0.4 মিলিমিটার থেকে 6 মিলিমিটার। আর লেস দেন 0.4 যদি হয়, সেগুলোকে বলা হয় ফিল্ম। এটা হচ্ছে থাম্ব রুল। ঠিক আছে, সবাই যে এটা মেনে মানবে তা না, এটা কোনো মানে ফিক্সড স্ট্যান্ডার্ড না। সাধারণত হচ্ছে অনেক সময় কিছু নর্ম থাকে না, মানে ইউজুয়ালি বলা হয় এরকম সেরকম টাইপের আর কি, অনেকে অনেকভাবে ইন্টারপ্রিট করে, বুঝতে পারছো? বাট এটা একটা ইউজুয়াল রুল। এর মধ্যে যদি তুমি মনে করো 6 to 20 মিলিমিটার থিকনেসের কোনো ইয়া যদি পাও, সেটাকে তুমি প্লেট বলে কেউ মাইন্ড করবে না। ঠিক আছে, বাট তুমি যদি হচ্ছে 0.43 মিলিমিটার থিকনেসের একটা শীটকে তুমি যদি প্লেট বলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকে মাইন্ড করতে পারে, বুঝতে পারছো? আবার 0.4 এর নিচে গুলাকে তুমি যদি হচ্ছে শীট বলতে চাও। কনফিউশন এড়ানোর জন্য কি সেরকম করা হয়েছে? হ্যাঁ, কনফিউশনটা এড়ানোর জন্য। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে যাই। নেক্সট হচ্ছে ফোরজিং। ফোরজিং ইজ দ্য অপারেশন যেটাকে মানে কোনো হট ফোরজিং কিন্তু, ঠিক আছে, আমরা হট ওয়ার্কিং প্রসেস দেখতেছি। ম্যাটেরিয়ালকে হট স্টেজে নিয়ে যাওয়ার পর কামাররা যে কাজটা করে, ঠিক আছে, নির্দিষ্ট শেপ দেয়, মানে উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্স। সেটা হতে পারে ইম্প্যাক্ট ফোর্স কিংবা হচ্ছে কম্প্রেশন ফোর্স। ঠিক আছে, দুইটার মধ্যে যে কোনোটাই হতে পারে। দিয়ে যদি একটা সার্টেন শেপ আমরা অবটেইন করি, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে হট ফোরজিং। ঠিক আছে, জেনারেলি ফোরজিংটা হচ্ছে হট ওয়ার্কিং প্রসেসেই হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে আবার কোল্ড ওয়ার্কিং ক্ষেত্রে কোল্ড ফোরজিংও আছে, আমরা সেটা দেখব কোন কোন ক্ষেত্রে সেটা হয়। অ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে যে এই ফোরজিং এর করে যে প্রোডাক্টগুলো তৈরি করা হয়, সেগুলো হচ্ছে অনেক স্ট্রঙ্গার হয়। ঠিক আছে, ইকুইভ্যালেন্ট কাস্ট অর মেশিন পার্ট, মানে একই পার্ট যদি তুমি ফোরজিং করে তৈরি করো, তাহলে সে যে পরিমাণ স্ট্রেংথ বিয়ার করতে পারবে, মানে লোড বিয়ার করতে পারবে, তুমি যদি কাস্টিং করে তৈরি করো কিংবা হচ্ছে কোনো একটা পার্টকে ব্লককে মেশিনিং করে তৈরি করো, তাহলে সেক্ষেত্রে it will be the part made using the forging process will be much stronger. ঠিক আছে, after forging the grain is continuous throughout the part, পুরো পার্টের মধ্যে যে গ্রেইন স্ট্রাকচার সেটা হচ্ছে কন্টিনিউয়াস এবং কম্প্যাক্টেড হয়, এবং ফোরজিং করা পার্টগুলোর হচ্ছে ডেনসিটিও অনেক বেশি থাকে, কারণ the materials are more packed compared to machine cast part. যার কারণে এটা হচ্ছে ইমপ্রুভড স্ট্রেংথ ক্যারেক্টার। কম্প্যাক্টেড বলতে বুঝলাম না স্যার। কম্প্যাক্টেড বলতে হচ্ছে তুমি মনে করো যে একটা লেটস সে তোমার কাছে এরকম একটা ব্লক আছে, তোমার কাছে আরেকটা ডাই আছে, ঠিক আছে, এরকম একটা ডাই আছে, এই ব্লকটা তুমি হচ্ছে এই ডাইয়ের মধ্যে বসাই দিয়ে এরকম একটা পার্ট তৈরি করলা। ঠিক আছে,
ব্লকটাকে বসাই দিয়ে তুমি এখানে জি স্যার। ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে যেটা হয় যে ফোর্স অ্যাপ্লাই করা হলে হট স্টেজে আছে, হট ওয়ার্কিং প্রসেস, খুব সহজেই তুমি মডিফাই করে শেপটা দিতে পারতেছো। জি স্যার। শেপটা দেওয়ার পর এর মধ্যেও ইউনিফর্ম ক্যারেক্টারিস্টিক আসছে, বাট তুমি যেহেতু হচ্ছে কম্প্যাক্ট করে ফোর্স অ্যাপ্লাই করলা, এই গ্রেইন গুলা আরো কম্প্যাক্টেড অবস্থায় থাকে কম্পেয়ার টু দিস ওয়ান, জি স্যার, বুঝতে পারছি। মানে আরো স্কুইজড হয়ে যায়। জি স্যার। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে হচ্ছে যে ইনিশিয়াল কস্ট অফ ডাই অ্যান্ড দেয়ার মেইনটেনেন্স ইজ হাই। যে সকল ডাই কিংবা হচ্ছে টুল ইউজ করা হয় সেগুলোর মেইনটেনেন্স এবং হচ্ছে ইনিশিয়াল কস্ট হাই, কারণ হচ্ছে হাই টেম্পারেচারে সার্ভিস দিতে হয় তাদেরকে। অক্সিডেশন ইজ এ বিগ প্রবলেম ইন দিস কেস and limited to sample shapes. Complicated shapes cannot be obtained. ঠিক আছে, কোনো শেপ যদি কমপ্লিকেটেড হয় তাহলে সেটা অবটেইন করা খুব ডিফিকাল্ট বাই ইউজিং দ্য ফোর্জিং টেকনিকস। ফোর্জিং টেকনিকের মধ্যে এক নম্বর যেটা, সেটা হচ্ছে ড্রয়িং ডাউন অর সয়েজিং, যেটা হচ্ছে কামাররা করে লার্জ থিকনেসের পার্টকে পিটায় পিটায় স্মলার থিকনেসে নিয়ে আসে। বুঝতে পারছো? এটাকে বলা হচ্ছে ড্রয়িং ডাউন অর সয়েজিং। দুই নম্বর যেটা হচ্ছে আপসেটিং, অর্থাৎ কোন একটা সিলিন্ড্রিক্যাল পার্ট, ফর এক্সাম্পল আমি যদি বলি সিলিন্ড্রিক্যাল হোক রেক্টাঙ্গুলার হোক, সার্টেন পজিশনে যদি আমি হচ্ছে শেপ চেঞ্জ করতে চাই, তাহলে সেক্ষেত্রে ফর এক্সাম্পল আমি যদি সিলিন্ড্রিক্যাল একটা পার্টকে হেভি হ্যামারিং করি, তাহলে সেক্ষেত্রে এরকম বালজিং হয়ে যায়, দুই সাইডে এক্সপ্যান্ড হয়ে যায়। ঠিক আছে, এই সাইডের ডাইমেনশন কমে যাবে, থিকনেস কমে যাবে, বাট এর ডায়ামিটার মাঝখানে বেড়ে যাবে। ঠিক আছে, তো এই ধরনের প্রসেসগুলোকে বলা হচ্ছে আপসেটিং। ঠিক আছে, ইনক্রিজিং দ্য ক্রস সেকশনাল এরিয়া ইউজুয়ালি বাই প্রেসিং অর হ্যামারিং ইন এ ডিরেকশন প্যারালাল টু দ্য অরিজিনাল ইনগট এক্সিস। এই এক্সিস বরাবর যদি আমি হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা এদিক বরাবর ডাইমেনশন রিডিউস হয়ে যাবে, বাট এদিকে ডায়ামিটারটা বেড়ে যাবে। ঠিক আছে, ফোর্জিংটা একটু আবার একটু বলবেন, বিষয়টা বুঝি নাই। মানে যেমন রোলিং তো স্যার বুঝতে পারছি, প্লেটটা করা আর কি, রোল করে সোজা করা। ফোর্জিংটা ফোর্জিং হচ্ছে পিটায় সোজা করা আর কি। ঠিক আছে, তোমার মনে করো এরকম একটা ব্লক আছে, ঠিক আছে, এই ব্লকটাকে তুমি কি করবা, হাতুড়ি দিয়ে পিটিয়ে 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 এরকম চিকন থিকনেস কমাই দিলা, এটা একটা ফোর্জিং অ্যাকশন। মানে উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ ফোর্স ইউ চেঞ্জ দ্য শেপ অফ দ্য মেটাল। এখন কি বুঝতে পেরেছো? কে কোশ্চেন করেছিলা? বুঝছি স্যার। বুঝছো? আমাদের দোকানে যে কাজটা জি করে, ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। ফোর্স অ্যাপ্লাই এর অ্যাপ্লিকেশনের মাধ্যমে নির্দিষ্ট শেপ দেওয়া। একই ম্যাটেরিয়ালকে যদি লাইট হ্যামারিং করা হয়, তাহলে দেখা যায় যে টপ অর বটম সারফেস গুলো হচ্ছে এক্সটেন্ডেড হয়ে যায়। আবার হচ্ছে লোকাল আপসেট করা হয় কিভাবে, তোমার মনে করো এরকম একটা হচ্ছে চিকন একটা সিলিন্ডার আছে, এই অংশটুকু তুমি হচ্ছে হিট আপ করলা, এই অংশটুকু হিট আপ করলা করে তারপরে যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করো, তাহলে এই অংশটুকুই আগে এক্সপ্যান্ড হয়ে যাবে, এটা ডাইমেনশন কমে গিয়ে এই অংশটুকু এরকম হয়ে যাবে। এটাকে বলা হয় লোকাল আপসেটিং। ঠিক আছে, এই নেক্সট যেটা, এটা হচ্ছে লোকাল আপসেটিং। এক্ষেত্রে মাঝখানের অংশটুকুকে হিট আপ করা হয়, উপরে এবং নিচে যেটুকু হিট যায় যাক, তাতে সমস্যা নেই, বাট মোস্ট অফ দ্য হিট আর কনসেন্ট্রেটেড অন দ্য মিডল পার্ট। দেন ইফ ইউ অ্যাপ্লাই ফোর্স hammering, and then you will get a shape like this. স্যার লোকাল আপসেটটা আবার স্যার, হ্যাঁ, দুটাই লোকাল আপসেট। এটা হলো স্যার মানে তার মানে কি, ওই যে জায়গায় আমরা এক্সপানশন করতে চাই সেই জায়গায় আমাকে হিট আপ করে তারপরে ফোর্স অ্যাপ্লাই করলেই হয়ে যাবে খুব তাড়াতাড়ি সহজেই expand। যেমন স্যার লাইট হ্যামার যেখানে লেখা, তার মানে ওইগুলো হলো মানে ওই ওয়ার্কপিসের কোনায় আর কি, উপরের পার্টে নিচের পার্টে হিট আপ করা হয়েছে। না না, এটা পুরোটাই হিট আপ করা হয়েছে, বাট এখানে হ্যামারিং করার সময় তুমি যদি স্মল ফোর্স অ্যাপ্লাই করো, তো অনেক সময় দেখো না যে হাতুড়ি গুলো নরমালি কিরকম থাকে, এরকম না, এটা তো ফ্রেশ একেবারে কর্নার থাকে, তাই না? দেখবা যে হাতুড়ি অনেকদিন ইউজ হয়ে গেলে তখন দেখবা যে এই সাইডে এরকম হয়ে যায় না, এরকম হয়ে যায় না? জি স্যার, হ্যাঁ জি স্যার। কারণ স্যার এইখানে চিত্রটা টি শেপের
টি শেপের হয়ে মানে হওয়ার কথা ছিল না স্যার তাহলে? হ্যাঁ, এটা তুমি আপসাইড ডাউন করে এই সাইডে করলে তখন এই সাইডে এরকম হবে। ও আচ্ছা, ঠিক আছে, তখন আপসাইড ডাউন করে নাও। স্যার হেভি হ্যামারের ক্ষেত্রে কি স্যার এটা কি কোনো প্যাটার্নের ভেতরে রেখে করতে হবে নাকি একদম ফ্রিলি করলেই হবে? Depend করবে তুমি শেপটা আসলে কি রকম চাচ্ছ। তুমি যদি মনে করো যে তোমার কাছে আছে একটা হচ্ছে রেক্টাঙ্গুলার ব্লক, তুমি ফাইনাল শেপ যেটা সেটা চাচ্ছ যে এরকম টাইপের হোক, এরকম টাইপের হোক, তাহলে অবশ্যই তোমাকে ডাইয়ের মধ্যে রাখতে হবে একটা। এই জিনিসটা একটা ডাইয়ের মধ্যে রেখে সেই ডাইয়ের মধ্যে দিয়ে তোমাকে হচ্ছে প্রেস করতে হবে, তাহলে তখন ওই ডাইয়ের যে শেপ সেই শেপটা এসে ধারণ করবে। জি স্যার, বুঝতে পারছি। এই তোমরা হচ্ছে আজকে যেটা করবা, ইউটিউবে ফোরজিং লিখে সার্চ দিবা, দেখবা যে রিয়েল কিছু ভিডিও তোমরা দেখতে পাবা কিভাবে ফোরজিং করে করে হচ্ছে বিভিন্ন পার্ট তৈরি করা হয়। স্যার আচ্ছা, ডাই তো স্যার মানে ডাই জিনিসটা কি স্যার? ডাই জিনিস, এই কাস্টিং এ তুমি ডাই দেখো নাই? ও আচ্ছা আচ্ছা স্যার, না স্যার সমস্যা কি হয় স্যার, ওই যে নরমালি ডাই বলতে স্যার কেমিস্ট্রিতে স্যার একটা লিকুইড টাইপ জিনিস বুঝি স্যার, তো হঠাৎ শুনতে গেলে স্যার সমস্যা লাগে স্যার। DYE কেমিস্ট্রিটা। জি স্যার, আর কিন্তু আমরা স্যার মানে এই উচ্চারণ একরকম তো স্যার, সমস্যা লাগে এই জন্য। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। যাই হোক, সমস্যা নেই, এটা হতে পারে, কনফিউশন আসতে পারে। কনফিউশন আসলে ক্লিয়ার হয়ে নিবা, মাথার মধ্যে রেখে দিবা না। আচ্ছা, নেক্সট ওয়ান ইজ পাঞ্চিং। এটাও একটা হচ্ছে ফোরজিং অপারেশনের মধ্যেই পড়বে। তো পাঞ্চিং আর কিছুই না, টু প্রডিউস এ হোল ইন এ শিট মেটাল। একটা রেক্টাঙ্গুলার শিট মেটাল আছে, এটা কোনো একটা জায়গায় তোমার একটা হোল ক্রিয়েট করা দরকার। ঠিক আছে, সো দিস ইজ পাঞ্চিং। তোমরা যে রিপোর্ট জমা দেওয়ার সময় কি করো? পাঞ্চ করে নিস। দ্যাট ইজ পাঞ্চিং। বাট তোমার যদি হচ্ছে, তো ওইটা তো সার্কুলার একটা ইয়ে। হ্যাঁ, এটাও তো সার্কুলারই, এখানে তো 2D ভিউ দেখানো হচ্ছে, বাট এটা তো সার্কুলার হোল তৈরি করতেছো তুমি। আর পাঞ্চিং যে শুধু সার্কুলারই হবে তা কিন্তু না, তুমি চাইলে ট্রায়াঙ্গুলার পাঞ্চিংও করতে পারো। পাঞ্চ করার যে টুলটা সেটা যদি ট্রায়াঙ্গুলার হয়, জি স্যার, বুঝতে পারছি। তাহলে তুমি ট্রায়াঙ্গুলার যে কোনো শেপ তুমি অবটেইন করতে পারো। ঠিক আছে, তো এরপরে আরেকটা অপারেশন আছে, সেটা হচ্ছে এই পাঞ্চিং এর আরেকটা জিনিস আছে, সেটাকে বলা হচ্ছে ব্লাঙ্কিং। ব্লাঙ্কিং সেম প্রসিডিউর। তুমি হচ্ছে তোমার যে শিট মেটাল যেটা পার্ট, সেই পার্টটা দুইটা প্রেসার প্যাড দিয়ে হচ্ছে সাপোর্ট দিলা, দিয়ে হচ্ছে পাঞ্চ দিয়ে একটা হোল তৈরি করলা। ঠিক আছে, এই হোল তৈরি করার পর সে তোমার কাছে এই এরকম একটা ব্লাঙ্ক আছে, মানে একটা শিট আছে, এখানে একটা হোল তৈরি করলা, তাহলে এই হোলটা সেপারেট হয়ে গেল না? এই পরিমাণ ম্যাটেরিয়াল বের হয়ে আসলো না বাইরে? তোমার পাঞ্চ করার পর পাঞ্চের ভিতরে দেখো কাগজগুলো রয়ে যায়। জি স্যার। তোমাদের রিপোর্টের ক্ষেত্রে তোমার ডিজায়ার্ড প্রোডাক্ট কোনটা? স্যার যেটা রিপোর্টটা স্যার, রিপোর্টটা স্যার, এইটা হচ্ছে তোমার ডিজায়ার্ড প্রোডাক্ট। জি স্যার। যদি এইটা কেস হয় তাহলে এটাকে আমরা বলবো পাঞ্চিং। ও আচ্ছা, আর যদি স্যার রিভার্স হয় তাহলে ব্ল্যাঙ্কিং। হ্যাঁ, যদি তোমার এই গোল জিনিসটাই যদি তোমার প্রয়োজনীয় জিনিস হয়, প্রোডাক্ট হয়, তাহলে সেটাকে আমরা বলবো ব্লাঙ্কিং। মানে শীটটাকে পাঞ্চ করে বিভিন্ন আকারের মানে ছোট ছোট প্রোডাক্ট তৈরি করা। প্রোডাক্ট তৈরি করতে চাও তাহলে সেটাকে বলবো হচ্ছে ব্লাঙ্কিং। আর যদি তোমার শীটটাই হচ্ছে মেইন প্রোডাক্ট, কিন্তু তুমি একটা হোল তৈরি করতে চাচ্ছ শীটের মধ্যে, তাহলে সেটাকে বলবো হচ্ছে পাঞ্চিং। স্যার কয়েন তৈরি করা কি ব্লাঙ্কিং হবে? এরকম কিছু ইউজ করে এখানে? কয়েনিং একটা অপশন আছে। আচ্ছা স্যার, ওইটাও কি এরকম ভাবে করে? কয়েনিং এর ক্ষেত্রে তুমি যদি সার্কুলার পার্টটা তৈরি করতে চাও, জি তাহলে অবশ্যই সেটা হচ্ছে ব্লাঙ্কিং। ব্লাঙ্কটার মধ্যে আবার যখন তুমি হচ্ছে ইমপ্রেশন দিবা, আমাদের যে শাপলা ফুল আছে না, জি জি, হ্যাঁ জি স্যার, এই শাপলা ফুলের যে ইমপ্রেশনটা, এইটা দেওয়াটাকে বলা হয় কয়েনিং। সিলমোহর করা দেখছো কখনো? জি স্যার। জি স্যার, দেখছি সিলমোহর করে, সেখানে যে ইমপ্রেশন একটা দেয় না, জি স্যার, তার মধ্যেও একইভাবে ইমপ্রেশন দিয়ে এই শাপলা ফুলটা তৈরি করা হয়। ঠিক আছে, এবং সেই মেথডটাকে বলা হয় কয়েনিং।
কোল্ড ওয়ার্কিং প্রসেস, এটা হট ওয়ার্কিং অনেক সময় ইউজ করা হয়। Okay? তো এটা কি ক্লিয়ার হয়েছে পাঞ্চিং আর ব্ল্যাঙ্কিং এর মধ্যে ডিফারেন্সটা? জি স্যার। 4 নম্বর হচ্ছে ফোরজিং এর রোল ফোরজিং। এটা খুবই সিম্পল একটা প্রসেস। দুইটা রোলার একই ডিরেকশনে রোটেট করবে। দুইটাই দেখো একই ডিরেকশনে রোটেট করছে কিনা? জি স্যার। এটাও ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করছে, এটাও ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করছে। এর মাঝখানে যদি একটা রোল, একটা সিলিন্ডার তুমি দিয়ে দাও, এই সিলিন্ডারটা কি এই মাঝখান থেকে আর বের হয়ে আসতে পারবে? না স্যার। ওটা ওখানেই ফিক্স হয়ে যাবে না, ওখানেই ঘুরতে থাকবে, ঠিক কি না? যতক্ষণ না পর্যন্ত বের হওয়ার সাইজে আসবে ততক্ষণ ঘুরতে থাকবে। যতক্ষণ পর্যন্ত মানে সাইজটা রিডিউস হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত সে ওখানে আটকা পড়ে যাবে। তো এখন আমি যদি কোনো কারণে নিচেরটা মনে করো ফিক্সড, উপরেরটা যদি আমি নিচের দিকে প্রেসার ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এটার থিকনেস কমতে থাকবে না সিলিন্ডারটার? জি স্যার। সিলিন্ডারটা আছে, এটার থিকনেস কমতে থাকবে কিনা যদি আমি প্রেসারাইজ করি, রোটেট জি করতে স্যার। একই সাথে আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি, তাহলে এটার থিকনেসটা কমে যাবে, এর লেন্থটা বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে এই প্রসেসটাকে বলা হচ্ছে রোল ফোরজিং, অর্থাৎ আমি পুরো সিলিন্ডারটার ডায়ামিটারটা কমায় দিচ্ছি। ইনিশিয়াল ডায়ামিটার যদি D10 হয়, এটাকে আমি 8 মিলিমিটার করতে চাচ্ছি ইউনিফর্মলি পুরো সিলিন্ডারের মধ্যে। তাহলে আমাকে স্যার লেন্থটা বেড়ে যাবে বাট হচ্ছে ডায়ামিটারটা কমে যাবে। হ্যাঁ বলো। স্যার এই ক্ষেত্রে সিলিন্ডারটা এন্টি ক্লকওয়াইজ ঘুরবে না? হ্যাঁ এখানে মনে হয় ভুল দেওয়া আছে। এটা যদি এদিকে ঘুরে, হ্যাঁ স্যার এই প্রসেসের কি আরো কাজ আছে? কারণ আমি হচ্ছে নাটে হচ্ছে থ্রেডিং করতে দেখছিলাম মেবি এই প্রসেস দিয়ে। এই প্রসেস দিয়ে নাটে থ্রেডিং করতে দেখছিলা? কোথায় দেখছিলা? স্যার ওই ফোনেই দেখেছিলাম মেইনলি। ওই মানে একটা রড হচ্ছে গরম করে এরকম দুইটা ইসের মধ্যে দিয়ে দিছে, তো দুইটা হচ্ছে এরকম একই দিকে ঘুরতেছিল আর কি, তো এখানে থ্রেডিং হয়ে গেছিল। এখন রোলারের মধ্যে যদি তোমার রোলার, হ্যাঁ হ্যাঁ রোলারে থ্রেডিং ছিল। রোলার গুলো যদি সিলিন্ড্রিক্যাল একেবারে ইউনিফর্ম হয় তাহলে তো তোমার থ্রেড হবে না। আর যদি তুমি এটাকে থ্রেড করে দাও তাহলে তোমার থ্রেড তৈরি হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। এইখানে 4 নাম্বার দুইবার হয়ে গেছে না? স্যার আগেরটা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। এখানে তো রোটেশন বললেন যে একই দিকেই হবে নাকি? ওই রোলার দুটো একই দিকে রোটেট করবে। আচ্ছা, তাহলে স্যার ওইটা রেখে দিলে আপনি বললেন না যে ওইখানে স্থির থাকবে, সরবে না, এটা কখন কত সময় থাকবে? যতক্ষণ পর্যন্ত এর ডায়ামিটার আরো কমে যাবে না, কমে যায়, তোমার যদি এটা বন্ধ করে দাও, তুমি মনে করো চাচ্ছ তোমার ডিজায়ার ডায়ামিটার এই রোলার দুটোর মধ্যবর্তী ডিসটেন্স তুমি থেকে চাচ্ছ বড় নাকি? এখন মানে ওয়ার্কপিসটা ডিসটেন্স থেকে বড়, তাই তো? যদি বড় হয় তাহলে ওয়ার্কপিসটা পড়ে যাবে না ওখান থেকে। আর এছাড়াও এখানে এক্সট্রা তোমার হচ্ছে গ্রুপ রোলার ইউজ করা হয়, ঠিক আছে, যাতে হচ্ছে এটা বের হয়ে যেতে না পারে। এটা হচ্ছে 5 নাম্বার হবে স্যার যে মনে করেন যে এটা লাগবে আর কি মাপটা, আমি সেটা যখন পাই তখন স্যার আমার ফোর্সটা যেটা অ্যাপ্লাই করতেছে সেটা অফ করে দিব না? হ্যাঁ, ফোর্সটা এমন ভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে হচ্ছে ওই থিকনেসে গিয়ে অটোমেটিক ফোর্স অফ হয়ে যায়, অথবা দুইটা ওয়েতেই তুমি করতে পারো। করে দিতে পারো, আগে থেকে প্রি ডিফাইন্ড ডিসপ্লেসমেন্ট দিয়ে রাখতে পারো যে এই ডিসপ্লেসমেন্ট থেকে স্টপ হয়ে যাবে, ঠিক আছে? ম্যানুয়াল, অটোমেটিক, সেমি অটোমেটিক অনেক ধরনের মেশিন কিন্তু অ্যাভেলেবল আছে, ঠিক আছে? ওকে, আর কোনো কোশ্চেন আছে? না হলে সামনের দিকে যাই। স্যার আজকে আর না স্যার। না আজকে আর, হ্যাঁ, কারণ আমাদের ক্লাস শেষ করতে হবে, ঠিক আছে? এগুলো খুবই ছোট ছোট জিনিস, আর একটু আগাই যাই, ঠিক আছে? কারণ আমাদের এখনো টাইমের 5 to 10 মিনিটস আছে। আচ্ছা, হলো ফোরজিং খুবই সিম্পল জিনিস। টু ডিক্রিজ দ্য থিকনেস অফ হলো সিলিন্ডার উইথ ইটস লেন্থ। এটা আমরা প্রথম দিকে যে সয়েজিং যেটা দেখলাম না, অনেকটা সিমিলার টাইপের, ঠিক আছে? এটা হচ্ছে মাঝখানে ম্যান্ড্রিল থাকবে, ইন্টারনাল ডায়ামিটারে কোনো চেঞ্জ হবে না, বাট এই থিকনেসটা এখানে ইনিশিয়াল থিকনেস ছিল যদি হচ্ছে 10 হয়, তার ফাইনাল থিকনেস 8, অ্যাপ্লিকেশন অফ ফোর্স ফ্রম টপ অ্যান্ড
টুল দিয়ে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি তাহলে এর থিকনেসটা কমে যাবে, বাট হচ্ছে লেন্থটা হচ্ছে হলো ফোর্স, বাট ইন্টারনাল ডায়ামিটারে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, স্যার এখানে আবার রোলিং এর মতোই হয়ে যাচ্ছে না এটা নাকি? বুঝি না, এটা তো সিলিন্ডার, তোমাকে চারপাশে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, রোটেট করে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে স্যার পার্থক্যটা কি রোলিং রোলিং থেকে এখানে, মানে এর আগেও যেটা দেখলাম আর কি স্যার, ওটা বা এটার মধ্যে? এটা হ্যাঁ স্যার, এটার মধ্যে রোলিং থেকে পার্থক্যটা কি স্যার? হ্যাঁ, এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে সিলিন্ডার। ঠিক আছে, সিলিন্ডার উইথ ইন্টারনাল হোল। এখন তুমি করবে কি, এই এখানে মনে করো যে তোমার ফোর্স অ্যাপ্লিকেশনের সিস্টেম আছে, বুঝতে পারছো? এখান থেকে তুমি ফোর্স অ্যাপ্লাই করতেছো আর এই জিনিসটাকে রোটেট করাচ্ছ, বুঝতে পারছো? রোটেট করো, তাহলে এখানে প্রথম দিকে থিকনেস গুলো রিডিউস হবে, তারপর আস্তে 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 এদিকে থিকনেস রিডিউস হবে আর সামনের দিকে লম্বা হতে থাকবে। স্যার এর আগেরটাও কি স্যার এখানে? আগেরটা হচ্ছে তোমার এটা রোটেট করবে, সিলিন্ডারটা রোটেট করবে, আর এই ক্ষেত্রে রোটেট করবে কোনটা, এই ম্যান্ড্রিল উইথ এটা রোটেট করবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে ফিক্সড, এই নিচেরটা যেটা নিচেরটাও ফিক্সড, আর উপরেরটা হচ্ছে তুমি উপরটা দিয়ে বাড়ি দিবা কিংবা হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করবে। এগুলোকে কি তো আমরা রোলিং বলতে পারবো? না, এটা রোলিং হবে না, এটা তো মানে এইটা স্যার যে রোলিং থেকে এখানে বেসিক পার্থক্যটা কোথায়? রোলিং এর বেসিক পার্থক্য হচ্ছে তোমার রোলিং এ যাই, রোলিং এ কি হচ্ছে, ম্যাটেরিয়ালের রোলারের মাধ্যমে রোলারের রোটেশনের কারণে ম্যাটেরিয়ালটাকে পাস করাচ্ছে, একই সাথে রোলারের মধ্যে ফোর্স অ্যাপ্লাই করার কারণে থিকনেসটা রিডিউস হচ্ছে। শীট মেটাল বা হচ্ছে প্লেট, ঠিক আছে, কিংবা স্ল্যাব, প্লেট মেটাল হতে হবে এটাই শর্ত? হ্যাঁ, বাট ইন দিস কেস এটা হচ্ছে তোমার হলো ফোর্জিং। এটা তো তুমি হচ্ছে ইয়ার ক্ষেত্রে করতে পারবে না, শীট মেটালের ক্ষেত্রে তো আর হলো ফোর্জিং হবে না, তাই না? স্যার বলছি ম্যান ড্রিলটা কি স্যার একটু বলেন স্যার? ম্যান ড্রিল হচ্ছে মাঝখানে একটা হচ্ছে সাপোর্ট, একটা রিজিড বডি টাইপের অনেক স্ট্রঙ্গার প্রোডাক্ট, যেটা হচ্ছে কোনো ডিফর্মেশন হবে না। ঠিক আছে, ম্যান ড্রিল। 5 নাম্বার হচ্ছে 6 নাম্বার হবে এটা টেকনিক্যালি। তাহলে স্যার ওটা ফাঁপা সিলিন্ডার হবে? হ্যাঁ, এটা হচ্ছে হলো সিলিন্ডার। এটার ক্ষেত্রেও একই ভাবে কাজ করে। ঠিক আছে, এইটা হচ্ছে রোটেট করাইতে হয়, মানে এই জায়গায় প্রেসার দিয়ে এই জায়গার থিকনেস রিডিউস করে একটু রোটেট করাই নিলা, তারপরের জায়গায় থিকনেস প্রেসার ফোর্স অ্যাপ্লাই করে তুমি হচ্ছে পরের অংশটুকু হচ্ছে রিডিউস করলে। এইভাবে এক্ষেত্রে যে কাজ হয়, আগেরটার ক্ষেত্রে ইন্টারনাল ডায়ামিটারে কোনো চেঞ্জ হবে না, শুধু থিকনেস চেঞ্জ হবে এবং লেংথ বাড়বে। আর এটার ক্ষেত্রে যেটা হবে, ইন্টারনাল ডায়ামিটার যেটা ডায়ামিটারটাও বাড়বে, থিকনেসটা কমবে। ঠিক আছে, থিকনেস কমবে, একই সাথে ডায়ামিটারও বাড়বে। বুঝতে পারছো? স্যার তাহলে স্যার আগের যে আমরা যে অ্যাপ্লিকেশনটা পড়লাম ওটার ক্ষেত্রে তো স্যার ম্যানরেল তো স্যার আমার অনেকগুলো ডায়ামিটারে লাগতেছে। এখন তুমি যে প্রোডাক্ট তৈরি করবা সেই প্রোডাক্ট অনুযায়ী তোমাকে ম্যানুয়াল সেট করতে হবে। এখানে যদি স্যার আমি যদি একটাই ম্যানরেল ইউজ করি আর আমার হলো সিলিন্ডারটা যদি মানে ডায়ামিটারটা যদি বেশি হয়, যেমন এখানে যেখানে আপনি 10 লিখছেন এই পাশে ডায়ামিটারটা যদি বেশি হইতো আমার তো কোনো সমস্যা হইতো না স্যার। তোমার কোশ্চেনটা বুঝতে পারিনি স্যার। আমার তো এখানে শুধু মানে সিলিন্ডারের ডায়ামিটার সেম থাকতেছে, কিন্তু আমার হলো ডায়ামিটার না, ইন্টারনাল ডায়ামিটার, ভিতরে ইন্টারনাল ডায়ামিটারটা সেম থাকতেছে কিন্তু থিকনেসটা কম হইতেছে। হ্যাঁ, যদি স্যার মানে দুইটাই যদি চেঞ্জ করি তাহলে তো আমার কোনো সমস্যা হওয়ার কথা না। এখন যদি তোমার ইন্টারনাল ডায়ামিটার ফিক্সড রাখার প্রয়োজন পড়ে তখন আমি ম্যান্ডেল চেঞ্জ করব, ম্যান্ডেল চেঞ্জ করে ওই ডায়ামিটারে নিব। হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি, মানে এখানে আমি দুইটাই করতে পারবো। আচ্ছা জি স্যার বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। আর এটার ক্ষেত্রে তুমি হচ্ছে থিকনেস চেঞ্জ হবে, একই সাথে ডায়ামিটারও চেঞ্জ হবে, ইন্টারনাল এক্সটার্নাল দুটো ডায়ামিটারই চেঞ্জ হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। ফোরজিং শেষ করলাম, নেক্সট ক্লাস থেকে আমরা হচ্ছে এক্সট্রুশন থেকে শুরু করব। ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম।